আজকের গল্প ঈশিতা রহমান সানজিদা রচিত পরিযান। গল্প পাঠে আমি জয়ন্তী। পৌষের শীত রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে যায়। ভোরে গরম কম্বলের নিচ থেকে কেউ উঠতেই চায় না। পরীও কম্বল গায়ে জড়িয়ে ঘুমোচ্ছে। রূপালী এসেছিল পরীকে দেখতে। পরীর ঘর থেকে বের হয়ে আস্তে আস্তে নিচতলায় নেমে এলো। গরম চাদর গায়ে জড়িয়ে উঠোন জুড়ে হাঁটাহাঁটি করতে লাগলো। পেটটা বেশ উঁচু হয়েছে। কয়েকদিন বাদেই পৃথিবীতে ভূমিষ্ঠ হবে ওর সন্তান। মা হওয়ার আনন্দ সব মেয়েরই থাকে, কিন্তু কেন জানি রূপালী সেই আনন্দ পাচ্ছে না। সেদিনের পর তো কবির আর তার কোনো খবর নেয়নি, নেওয়ার সাহসও নেই। এই বাড়িতে পা রাখলে কবির প্রাণ নিয়ে ফিরতে পারবে কি সন্দেহ। যদি রূপালীকে কবির ভালোবাসত তাহলে সে প্রাণের মায়া না করে ঠিকই আসতো। রূপের মোহে কবির তাকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু ভালোবাসতে পারেনি। তার কাছে মেয়েদের দেহটাই প্রধান। রূপালীর প্রথম মনে হতো সেই পারছে না কবিরকে স্বামী হিসেবে টেনে নিতে, কিন্তু আস্তে আস্তে তার ভুল ধারণা ভেঙে যায়। দীর্ঘশ্বাস ফেলা আর মালার চোখের জল সহ্য করা ছাড়া রূপালীর আর কিছুই করার থাকে না। রোদ উঠেছে বেলা 8টা নাগাদ। এতক্ষণ কুয়াশাচ্ছন্ন ছিল চারিদিক। এরই মধ্যে জমিদার বাড়িতে এসে হাজির হলো নাইম, শেখর, আসিফ। বৈঠকে ওদের বসতে দেওয়া হলো। মালা ও জেসমিন গিয়ে দেখা করে ওদের সাথে। অনেকদিন পর দেখা হতে ওদের ভালোই লাগলো। গরম গরম ভাপা পিঠে ওদের খেতে দেওয়া হলো। নাইম ভাবছে আজকের দিনটা ইনিয়ে বিনিয়ে থেকে যেতে হবে। পরীকে দেখার ইচ্ছেটা ওর কখনোই মিটবে না। একটাবার সে পরীকে দেখার জন্য আকুলি বিকুলি করছে, কিন্তু অতি আবেগের শেষ ফলাফল শূন্য। আসিফ নাইমকে বলে, কি সিদ্ধান্ত নিলি? থাকবি নাকি চলে যাবি? সবে তো এলাম, দেখি কি করি। তোর না দেখা বউয়ের দেখা শ্বশুর বাড়ি, থাকলে সমস্যা নেই বলেই হাসল সে। নিজের ঘর থেকে বের হতেই নাইমদের দেখেই সেদিকে এগিয়ে গেল শায়ের। বলল, আপনারা কখন এসেছেন? নাইম মৃদু হেঁটে জবাব দিল, এই তো কিছুক্ষণ। আপনার অবস্থা কেমন? জি ভালো। তা হঠাৎ আমাদের কথা মনে পড়ল? হঠাৎ মানে এতদিন পর এলেন তাই বললাম। নাইমের বদলে আসিফ বলে, আসলে এসেছি গ্রামটা দেখতে। বন্যার সময় একরকম ছিল আর এখন আরেক রকম, এটাই দেখতে এসেছি। একটু পরেই চলে যাব। নাইম চোখ গরম করে আসিফের দিকে তাকালো। বিনিময় হাসলো আসিফ, দিল সবকিছু মাটি করে। আগ বাড়িয়ে কথাটা বলার প্রয়োজন কি? আজকে বরং থেকেই যান। পাশের গ্রামে যাত্রাপালা হচ্ছে, রাতে সবাই দেখতে যাব, আপনাদের ভালোই লাগবে। শায়েরের কথা শুনে নাইম তৃপ্তির হাসি হাসল। বলল, তাই নাকি? তাহলে তো যেতেই হয়, সমস্যা নেই, আমরা থাকবো। শুনে খুশি হলাম। আচ্ছা আপনারা থাকুন, আমি আমার কাজে যাই, রাতে দেখা হচ্ছে। শায়ের চলে গেল। নাইম মনে মনে খুব খুশি। আজকে অন্তত শেষ চেষ্টা করে দেখবেন সে। পরীর মুখোমুখি সে হবেই। নিজের ঘরে বসে কুসুমের পরনের কাপড়টা ভাঁজ করছে পরী। কুসুমকে একখানা নতুন চাদর দিয়ে ওর পুরনো চাদরটাও এনেছে। এমনকি জুতোটাও কুসুমের। কোনো রকম ঝুঁকি নিতে প্রস্তুত নয় পরী। আজকে রাতের আধারে বের হবে সে। অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছে পরী। বিন্দু আর সম্পানের বিয়ে দেবে, তাও নিজের দাঁড়িয়ে থেকে। বিন্দুকে বলেছে যাতে সে সম্পানকে সব বলে। সম্পানও রাজি। আর কি চাই? পরিকল্পনা অনুযায়ী পশ্চিমের জঙ্গলের মধ্যে একটা পুরনো কালী মন্দির আছে, ওখানেই বিয়ে সম্পন্ন হবে। একবার বিয়ে হয়ে গেলে চন্দনার আর কিছুই করার থাকবে না। বিন্দু সম্পানও সুখে থাকবে। তাই আগে থেকেই তৈরি হচ্ছে পরী। রূপালীদের বাড়ি যাওয়ার সময় কুসুম দেখিয়েছিল জঙ্গলটি। কুসুমের ধারণা এই জঙ্গলে ভূত প্রেতের বাস, তাই দিনের বেলাতেও কেউ যায় না। এটাকে হাতিয়ার হিসেবে ধরেছে পরী। তবুও কেউ যাতে দেখে না ফেলে, তাই রাতেই সেখানে যাবে ওরা। এখন শুধু রাতের অপেক্ষা। সন্ধে নামতেই চারিদিক হালকা কুয়াশায় ভরে গেল। গ্রামের মানুষ দলে দলে বের হলো যাত্রা দেখবে বলে। আফতাব সেখানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত, তাই সবাই রওনা হলো। কিন্তু নাইম গেল না। শরীর খারাপের দোহাই দিয়ে শুয়ে থাকলো। সেজন্য সবাই তাকে ফেলে যেতে বাধ্য হলো। আসিফ আর শেখর সব বুঝলো, কিন্তু কিছু বলল না।
ওরা চলে গেল যাত্রা দেখতে। জমিদার বাড়ির সব পুরুষ চলে গেল, শুধু রয়ে গেল নাইম আর রক্ষীরা। রাতের অন্ধকার একটু গাঢ় হতেই রূপালীর চিৎকার শোনা গেল। রূপালীর প্রসব বেদনা শুরু হয়েছে। বাড়িতে একটা হইচই পড়ে গেল। ইতিমধ্যে কয়েকজন মহিলা এসে পড়েছে। আবিরজান নাতনির কথা শুনে আর থাকতে পারলেন না, তিনিও চলে এলেন। সবাই এখন রূপালীকে নিয়ে ব্যস্ত। পরী সেই ফাঁকে বেরিয়ে গেল। এর মধ্যে কেউই পরীর খোঁজ করবে না। সদর দরজা দিয়েই বের হয়েছে সে। কুসুমের পোশাকে ছিল, বিধায় কেউ তাকে বুঝতে পারেনি। রক্ষীরা ভেবেছে হয়তো কোনো কাজে কুসুমকে পাঠানো হয়েছে, কারণ সে দ্রুত যাচ্ছে, বাধা দিলে রাগ করবে। পরী ক্ষেতের আইল দিয়ে যাচ্ছে, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে পরীর। তাড়াতাড়ি পৌঁছতে হবে ওর। বিন্দু সম্পান হয়তো আরো আগে পৌঁছে গেছে। হারিকেনের আলোয় দ্রুত পা চালায় পরী। সম্পান বিন্দুকে এক করতে পারলে সবচেয়ে বেশি খুশি হবে পরী। বেশ সময় লাগলো জঙ্গলে পৌঁছতে। কিন্তু কালী মন্দিরটা কোথায় সেটা তো পরী জানে না, খুঁজতে হবে। জঙ্গলটা বেশ বড়, তবুও পরী খুঁজছে। কিছুক্ষণ পর খুঁজে পেয়েও গেল। তবে আশ্চর্যজনক ব্যাপার, এখানে বিন্দু বা সম্পান এখনো আসেনি। পরীর হাতে বিন্দুর সেই সিঁদুর কৌটোটা, এটা দিয়েই বিয়ে হবে। কিন্তু ওরা এখনো আসছে না কেন? পরী ওদের জন্য অপেক্ষা করতে লাগলো, তবুও বিন্দু সম্পানের নাম গন্ধও নেই। পরীর এবার ওদের জন্য চিন্তা হচ্ছে, বিন্দু কি বের হতে পারবে, নাকি চন্দনার হাতে ধরা পড়ে যাবে। বকুল ফুলের ঘ্রাণে ম করছে চারিদিক। পরী থাকতে পারল না আর। পাশেই একটা বড় বকুল ফুল গাছ, তলায় চাদরের মতো বিছিয়ে আছে সাদা ফুলগুলো। হারিকেনটা মাটিতে রেখে ফুল কুড়াই পরী। মাঝে মাঝে ঘ্রাণ নেয়। পরী ফুল দিয়ে কোচর ভর্তি করে ফেলেছে, তখনও কেউ আসছে না। পরী আবার আগের জায়গাতে বসে পড়ল। কারো পায়ের আওয়াজ পাচ্ছে পরী, পাতার খসখস আওয়াজ টের পাচ্ছে। সে খুশি হলো, তার মানে ওরা এসে পড়েছে। পরী হারিকেন হাতে নিয়ে একটু এগিয়ে থেমে গেল। ও বুঝতে পারল বিন্দু সম্পান আসছে না, বেশ কয়েকজন লোক আসছে। তাদের গলার স্বর শুনতে পাচ্ছে পরী। এখানে থাকাটা ঠিক হবে না ভেবে উল্টো দিকে এক দৌড় দিল পরী। পরী বুঝতে পারল তাকে দেখে ফেলেছে এবং তাড়া করছে, তাই সে প্রাণপণে ছুটল। বেত ঝাড়ের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে পরী। গায়ের চাদর কিছুর সাথে আটকে গিয়েছিল, বিধায় সেটা ফেলেই চলে এলো। এখন দাঁড়ানোর সময় নেই, ধরা পড়লে চলবে না। অনেকটাই এগিয়ে এসেছে পরী। হঠাৎই গাছের সাথে ধাক্কা লেগে হারিকেনের কাঁচ ভেঙে গেল। হারিকেনটাও ছিটকে পড়ে। কোথায় পড়ে তা পরী খেয়াল করে না, সে দৌড়তে থাকে। অনেক আলো আসতেই পরী পেছনে ফিরে তাকায়। আগুনের ফুলকি উঠছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। পরী বুঝতে পারল যে হারিকেনটা ছিটকে খড়ের গাদায় পড়েছে। আগুন দেখেও অপেক্ষা করে না পরী, আবারও দৌড় দিল। রাস্তায় এসে হুঁশ ফিরল পরীর। ঘাড় ঘুরিয়ে জঙ্গলটা দেখে নিল সে। আগুনের লাল আলো এখনো দেখা যাচ্ছে। স্তব্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল পরী। হঠাৎ কি হয়ে গেল তা বোধগম্য হচ্ছে না ওর। বিন্দু সম্পান কোথায়? আশেপাশে ভালো করে তাকায় সে। অন্ধকারে কিছুই দেখা যায় না। মাথা ধরে এদিক ওদিক তাকাতে লাগলো পরী। এই রাস্তায় বেশিক্ষণ থাকা সম্ভব না, কেউ দেখে ফেললে সর্বনাশ। চাদরটাও হারিয়ে গেছে। মুখটা শাড়ির আঁচল দিয়ে ঢাকলো পরী। তারপর হাঁটা ধরে বাড়ির পথে। এক পা এগোতেই পায়ে ব্যথা অনুভব করে পরী। জুতো খুলে দেখে তাতে বড় সড়ো একটা বেল কাটা বিঁধে আছে। টেনে কাটা বের করার চেষ্টা করে পরী, কিন্তু পারে না। তাই জুতো খুলে খালি পায়ে রওনা হলো। ঠান্ডা মাটি, তার উপর গায়ে চাদর নেই। তাছাড়া শরীর জ্বালাপোড়া করছে খুব। শরীরের কিছু কিছু জায়গা কেটে চিড়ে গেছে। এতক্ষণ উত্তেজনায় পরী কিছু টের না পেলেও এখন পাচ্ছে। অন্ধকারে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো পরী। কোনো রকম পথ চিনে বিন্দুর বাড়িতে গেল। অনেক মানুষের জটলা বিন্দুদের বাড়ি। চন্দনা মাটিতে হাত পা ছড়িয়ে কাঁদছে আর সম্পানকে গালমন্দ করছে। সম্পান নাকি বিন্দুকে নিয়ে পালিয়ে গেছে এটা বলছে, আর সম্পানকে অভিশাপ দিচ্ছে। পরী এবার বেশ অবাকই হলো। ওরা যদি পালিয়ে যাবে তাহলে পরীকে বলল না কেন? এক মুহূর্ত দেরি না করে পরী ছুটল নিজের বাড়ির দিকে। তবে এবার সদর দরজা দিয়ে ঢুকতে পারল না সে। তাই বাড়ির পিছন দিক দিয়ে গাছে উঠে ছাদে গেল সে, তারপর নিজের ঘরে।
মালাকে ওর ঘরে দেখে আঁতকে ওঠে পড়ি। মালা যে এই সময় ওর ঘরে আসবে তা ভাবেনি পড়ি। আজ মালা ভয়ানক রেগে আছে। ফর্সা মুখখানি লাল বর্ণ ধারণ করেছে। মাকে এভাবে দেখে ভয় হলো পরীর। মালা জিজ্ঞাসা করল, কোথায় গিয়েছিলি? পরী চট জলদি জবাব দিতে পারল না। মালা অপেক্ষাও করল না, ঠাস করে চড় মেরে দিল পরীর গালে। এমনিতেই পরীর শরীর দুর্বল, তাই সে তাল সামলাতে না পেরে পড়ে গেল। মালা পরীকে টেনে তুলে আবারও থাপ্পড় দিল। পরপর কয়েকটা থাপ্পড় দিতেই রক্ত লাল হয়ে গেছে পরীর গাল দুটো। শক্ত হাতের মারে রক্ত জমাট বেঁধে গেছে যেন। পরী চুপচাপ রইল। মালা চিৎকার করে উঠল, বলল, এই দিন কি দেখতে চাইছি আমি? তোরে সব বিপদ থাইকা আগলাইয়া রাখতে ঘর থাইকা বাহির হইতে দেয় না। কেন জানোস? কারণ সুন্দরের কদর সবাই করে না। লালসার চাহনি অনেক ভয়ঙ্কর। সুন্দর সবাই ধরতে চায়, চোখ দিয়া তারা শরীরে হাত দেয়। তোরে সেই সব থাইকা বাঁচাইতে ঘরে আটকাইয়া রাখি। আর তুই রাত বিরাইতে বাইরে যাস? আমার কথা তো বুঝোস না। ঝিনুকের মুক্তা যখন মানুষ দেখে তখন বেচ্চা দেয়, না দেখলে ওই মুক্ত সুরক্ষিত থাহে। তোরে এমনিতেই সুরক্ষিত রাখতে আমি ঝিনুকের মধ্যে রাখলাম, যাতে কেউ দেখতে না পারে। আর তুই তুই কি আমার মাইয়া? মালা পরীকে ছেড়ে দিয়ে চলে গেল। পরী স্থির হয়ে দাঁড়িয়ে রইল। মা ওকে কি সব বলে গেল? কোন লালসার কথা বলে গেল? তাহলে নিশ্চয়ই মালাও এরকম কিছুর শিকার ছিল। কোনো কিছু নিয়ে ভীষণ ভয় পাচ্ছে মালা, যার কারণে পরীকে সে ঘরবন্দি করে রাখে। সেই ভয়ের কারণটা কি? একে তো বিন্দুর চিন্তা, আর মালাও কি বলে গেল? মাথায় প্রশ্নের জটলা পেকে গেছে। তাকে যে জানতে হবে সব প্রশ্নের উত্তর। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি পরী। কাপড় বদলে নিজের পোশাক পরে নিল সে। বিন্দুর সিঁদুর কৌটো হাতে নিয়ে সারা রাত ভেবেই গেল, বিন্দু সম্পান কোথায় গেল? সত্যিই কি পালিয়ে গেল? এসব ভাবনা পরীকে ঘুমোতে দিল না। সকাল হতেই নিজ ঘর ছেড়ে বের হয় পরী। হাতে তার তখনও সিঁদুর কৌটো আছে, সেটা পরী খেয়াল করল না। বাইরে এসে দেখে অন্দরের উঠোনে মহিলা ভর্তি। সবাই রূপালীর ঘরে উকি দিচ্ছে। পরী দ্রুত রূপালীর ঘরে যায়। নবজাতককে দুগ্ধ পান করাচ্ছে রূপালী। পরী গিয়ে আস্তে করে রূপালীর পাশে বসে। অসম্ভব সুন্দর বাচ্চাটার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে উঠল, মাশাল্লাহ। আবিরজান পাশেই বসা ছিলেন। তিনি বললেন, তোর অহনাহার সময় হইল? পোলা হইছে কোন রাইতে? দাদির কথায় রূপালী বলল, আহ দাদি থাক না, পরী তো ঘুমোচ্ছিল, এখন তো এসেছে। পরীর দিকে তাকিয়ে মুচকি হাসল রূপালী। পরীও হাসল, কিন্তু মনটা এখনো কুগাইছে। পরী বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়ালো। পরীর হাতে সিঁদুর কৌটো দেখে রূপালী জিজ্ঞাসা করে, তোর হাতে এটা কেন? পরী জবাব দিতে পারে না। রূপালীও ফের প্রশ্ন করতে পারে না, কারণ বাইরে থেকে জুম্মানের গলার আওয়াজ শোনা যাচ্ছে। সে পরী আপা বলে ডাকছে। পরী দৌড়ে বের হয়ে জুম্মানের কাছে গেল। জুম্মান তখনও হাঁপাচ্ছে। পরী জিজ্ঞাসা করে, কি হয়েছে জুম্মান? জুম্মান হাঁপাতে হাঁপাতে বলল, আপা আপা। কি আপা? বিন্দু বিন্দু দিদি। বিন্দু কি? ভয় কথা বলতে পারছে না জুম্মান। শরীর এখনো কাঁপছে জুম্মানের। পরী চিৎকার করে জুম্মানকে ঝাঁকিয়ে বলে, বল না, বিন্দুর কি হয়েছে? বিন্দু দিদি, বিন্দু দিদি পশ্চিম জঙ্গলে গাছের ঢালে ঝুলতাছে আপা। জুম্মানকে সরিয়ে পরী দৌড় দিল। মালা সাথে সাথেই পরীকে টেনে ধরে। কিন্তু এবার মায়ের কোনো বাধা মানে না পরী। ঝাড়ি মেরে মালার হাত ছেড়ে দৌড়ে চলে যায়। আজ পরী ভুলে গেছে মায়ের দেওয়া কসম, ভুলে গেছেন নেকাব পরতে, ভুলে গেছে নিজের সৌন্দর্য লুকাতে। যে পরীর সৌন্দর্য পর্দার আড়ালে লুকানো ছিল, আজ সেই পরী পর্দা ভেদ করে বের হয়েছে। সব ভালোবাসা সুখকর হয় না, পায় না সে নিজস্ব পূর্ণতা। ইয়ৎকালের জন্য সুখ দিয়ে সারা জীবন দেয় বেদনা। প্রহরগুলোতে আনন্দ দিলে ঋতু জুড়ে দেয় বেদনা। ভালোবাসা কি আদেও সুখ দেয়? ভালোবাসা ছাড়া কি বেঁচে থাকা যায় না? ভালোবাসা যদি সুখ দিত, তাহলে বিশ্ব জুড়ে ভালোবাসাতে ভরে যেত। কষ্ট চেনার সাধ্য কারো হতো না। সবার ক্ষেত্রে ভালোবাসা আনন্দময় হয় না।
ভালোবাসা নামক সুখ পাখিটা সবার জীবনে ডানা ঝাপটাবে। কিন্তু পাখিটা কি আদেও পোষ মানবে? সবাই তো পোষ মানাতে পারে না। কিছু অবহেলায় পাখিটা চলে যায়, আবার কেউ যত্ন করেও পোষ মানাতে পারে না। ভাগ্য যে কাকে কোথায় নিয়ে যাবে তা কেউই জানে না। বিধাতার লিখন যে কেউ খণ্ডাতে পারবে না। বিন্দুর জীবনে সুখ পাখিটা ডানা ঝাপটেছিল, ধরা দিয়েছিল বিন্দুর হাতে। কিন্তু যত্নেও পোষ মানাতে ব্যর্থ বিন্দু, যার কারণে তার শাস্তি পেয়েছে সম্পানও। সম্পানের কিছু প্রহর আনন্দে কেটেছে, কিন্তু বাকি ঋতুগুলো বোধ হয় আনন্দ আর কখনোই আসবে না। প্রিয়তমা তার সাথে করে সেই সুখটুকুও যে নিয়ে গেছে, তাই সে তার সুখের স্থির দেহের পাশে বসে শেষ দেখা দেখে নিচ্ছে। মুখে অজস্র কাটা ছেঁড়া তার প্রিয়তমার, তার মধ্যে থেকেই সুখ খুঁজে যাচ্ছে সে। অথচ কত কষ্ট দিয়েই না তার সুখের প্রাণটা তার দেহ থেকে বের করে নেওয়া হয়েছে। রাস্তা দিয়ে দৌড়ে আসছে পরী। গায়ের চাদরটা বৈঠকে পড়ে গেছে আসার সময়। গাঢ় কুয়াশার ভেতর দিয়ে দৌড়তে দৌড়তে ফর্সা শরীরে বিন্দু বিন্দু শিশিরকণা জমেছে। চুলের খোপা যে কখন খুলে পিঠ ছড়িয়েছে তা সে টেরই পায়নি। পরীর দৌড় থামল বিন্দুকে দেখে। দূর থেকে স্পষ্ট দেখা যাচ্ছিল বিন্দুর মুখখানা। একটু থেমে পরী দৌড়ে গিয়ে ধপ করে সম্পানের পাশে বসে পড়ল। জঙ্গলের ভেতরে গাছের ডালে বিন্দুর লাশ ঝুলতে দেখা যায়। সকালে ভোরে গ্রামেরই কেউ যাচ্ছিল কালী মন্দিরে। হঠাৎই তার চোখ যায় গাছের ডালে থাকা ঝুলন্ত বিন্দুর দিকে। এই খবর ছড়িয়ে পড়তে সময় লাগে না। কেউ কেউ ভেবেছিল যে বিন্দু আত্মহত্যা করেছে, কেননা সবাই জানে বিন্দু সম্পানকে ভালোবাসে, আর বিন্দুর বিয়ে অন্য ছেলের সাথে ঠিক হয়েছে। বিন্দু তাই মানতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কিন্তু লাশ নামাতে গিয়ে সবাই বুঝল বিন্দু আত্মহত্যা করেনি। মেয়েটার ক্ষত বিক্ষত শরীরটাই তার আসল প্রমাণ। বিন্দুর পরনের লাল পাড়ের সাদা শাড়িটি দিয়ে গলা পেঁচিয়ে গাছের ডালে ঝুলানো ছিল। বিন্দুর লাশ জঙ্গলের বাইরে এনে শোয়ানো হয়েছে। শাড়িটিও ওর গায়ে জড়িয়ে দেওয়া হয়েছে। একে একে ভিড় জমতে লাগল। নিজের প্রাণপ্রিয় সখীর স্থির দেহের দিকে তাকিয়ে আছে পরী। কি সুন্দর মায়াবী চোখ বিন্দুর। ওই চোখ জোড়া খুলে আর দেখবে না পরীকে, দেখবে না ভালোবাসার সম্পানকে। গজদন্তিনী আর হাসবে না, আর সে হাসিতে পরীও মুগ্ধ হবে না। সে আর দৌড়ে জমিদার বাড়িতে উঠবে না, হবে না মায়ের হাতের মার খাওয়া। ঘুমকাতুরে বিন্দু আর চিরকালের জন্য ঘুমিয়ে পড়েছে। শত ডাকেও সে সাড়া দিবে না। পরে আলতো করে বিন্দুকে ঝাঁকিয়ে বলে, এই বিন্দু, তুই ঘুমিয়ে আছিস কেন? ওঠ, এত ঘুমালে চলে? তুই তো বিয়ে করতে এসেছিস। এই দেখ, আমি এসেছি। সম্পান মাঝি এসেছে। তোর আর সম্পান মাঝির বিয়ে হবে। উঠ না, আমার আসতে দেরি হয়েছে বলে রাগ করে ঘুমিয়ে থাকবি? উঠ 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 না বিন্দু। না, বিন্দুর সাড়া নেই। যে মেয়েটা পরীর এক ডাকে দৌড়ে চলে আসে, আজ সেই মেয়েটা পরীর শত ডাকে উঠছে না। পরী বিন্দুর দেহ ধরে ঝাঁকুনি দিচ্ছে আর উঠতে বলছে, কিন্তু মৃত ব্যক্তি কি কখনো জীবিত হতে পারে? তাই বিন্দুও উঠল না। পরী এবার বিন্দুকে ছেড়ে দিয়ে সম্পানের দিকে তাকালো, বলল, ও সম্পান মাঝি, তুমি বললে বিন্দু ঠিক উঠবে। তুমি ওরে উঠতে বলো। তোমরা বিয়ে করবা না? আমার বিন্দুরে ঘরে তুলবা না? চোখের পানিতে বক্ষ ভেসে যাচ্ছে পরীর, কিন্তু সম্পান এখনো চুপ করে দেখছে বিন্দুকে। হঠাৎ করে সম্পান পরীর হাত থেকে সিঁদুর কৌটো নিয়ে নিল। হাতের কৌটোর সব সিঁদুর ঢেলে রাঙিয়ে দিল বিন্দুর সিঁথি। ঠোঁটের কোণে স্নিগ্ধময় হাসি ফুটল সম্পানের। সে বলল, তোরে খুব সুন্দর লাগতেছে বিন্দু, একেবারে বউ। তুই তো চাইছিলি আমার বউ হইতে, আমার হাতে সিঁদুর পরতে। দেখ, আমি সিঁদুর পরাইছি। আয়নায় একবার দেখ, কত সুন্দর লাগতেছে তোরে। না থাক, তুই তো ঘুমাইতেছস, উঠলে দেখিস। এখন ঘুমা তুই। সম্পান মাঝি, কি বলো এইসব তুমি? বিন্দু। সম্পান পরীর দিকে তাকিয়ে তর্জনী আঙ্গুল মুখে চেপে বলল, বিন্দু ঘুমায় পড়ি, কথা কইও না, চুপ থাকো, চুপ থাও। সম্পান আবার বিন্দুকে দেখায় মন দিল। পরী থাকতে না পেরে চেপে ধরল সম্পানের কলার। নিজের দিকে সম্পানকে ঘুরিয়ে বলে,
তুমিও কি পাগল হয়ে গেলে সম্পান মাঝি? হ্যাঁ, বিন্দুর ভালোবাসায় কি পাগল হয়ে গেলে? কথা বলো না, তাকাও আমার দিকে। গ্রামের সবচেয়ে সুন্দর মেয়েটাও আজ সম্পানের চোখ সরাতে পারছে না বিন্দুর থেকে। ভালোবাসা তো এমনই হওয়া উচিত। সৌন্দর্য থাকবে না, কিন্তু মাধুর্য থাকবে অপরিসীম, যে ভালোবাসায় মন জুড়াবে। পরি সম্পানকে ছেড়ে আবারও বিন্দুকে ডাকতে লাগলো। নারী পুরুষের ভিড় জমেছে। সবাই পরীকে অবাক হয়ে দেখছে। যে মেয়ের চেহারা কোনো পুরুষ দেখেনি, আজকে কত শত পুরুষ দেখে নিল সেই পরীকে। চোখ পালনের থেকে এখন সবাই পরীকেই দেখে চলেছে, কিন্তু পরীর সেদিকে কোনো খেয়াল নেই। চন্দনা বিন্দুর খবর শুনে বেশ কয়েকবার জ্ঞান হারিয়েছে। পরে সেও এখানে চলে এসেছে। এসেই হাউ মাউ করে কাঁদতে লাগলো চন্দনা। বলতে লাগলো, ও আমার বিন্দু রে, তুই কেন আমাগো ছাইরা গেলি? একটু চাইয়া দেখ। বিলাপ করছে চন্দনা। ইন্দু আর সখাও দিদির জন্য কাঁদছে। মেয়েকে এমন অবস্থায় দেখে মহেশও নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। চন্দনার কান্না আর সহ্য হলো না সম্পানের। দু হাতে চেপে ধরে চন্দনার গলা। মাটিতে ফেলে আরো জোরে চেপে ধরে সম্পান। শ্বাস বন্ধ হয়ে আসে চন্দনার। চোখ উল্টে গেল তৎক্ষণাৎ। সম্পান বলতে লাগে, তোর লাইগা আজ এই অবস্থা, তোর লাইগা বিন্দু আমার সাইডা চইলা গেছে, আমি তোরে শেষ কইরা সারুম। মহেশ সহ কয়েকজন মিলে সম্পানকে টানতে লাগলো, কিন্তু ছাড়াতে পারছে না। এই মুহূর্তে সম্পানের শক্তির পরিমাণ দ্বিগুণ বেড়েছে। দূর থেকে নাইম এসব দেখতে পেল, তাই সে দৌড় দিল সেদিকে। নাইম শুনেছে বিন্দুর খবর, এও শুনেছে যে পরিও এখানে এসেছে, তাই সে দেরি না করেই ছুটে এসেছে। সে দৌড়ে কাছে আসতেই কেউ একটা চাদর দিয়ে পরির মুখ সহ পুরো শরীর ঢেকে দিল। চকিতে তাকালো নাইম। সেই ব্যক্তিটি আর কেউ না, স্বয়ং মালা। মালা চাদর শুদ্ধ মেয়েকে বুকে জড়িয়ে ধরে, যাতে কেউ তার মেয়েকে দেখতে না পারে। নাইম কাছে এসেও পরীকে দেখতে পেল না। মায়ের সান্নিধ্য পেয়ে পরিও নিজেকে গুটিয়ে নিল। ঠান্ডা শরীরটা একটু উষ্ণতায় নেতিয়ে গেল। পরীর কান্নার আওয়াজ বা কথার আওয়াজও শোনা গেল না। কুসুম এসে বলে, বড় মা, বড় কর্তা আইব তো, তাড়াতাড়ি বাড়িতে চলেন। মাথা নেড়ে মালা পরীকে গাড়িতে উঠিয়ে বাড়িতে নিয়ে গেলেন। একটুর জন্য নাইম পারল না পরীর মুখ দেখতে। আর একটু জলদি আসলেই দেখতে পারত। নিজেকেই নিজে কিছুক্ষণ গালমন্দ করল সে। এরই মধ্যে আফতাব সেখানে আসে। সবাই রাস্তা করে দেয় আফতাবকে। শায়েরও সাথে এসেছে। বিন্দুর মৃত্যুর খবর শায়েরকেও ভাবাচ্ছে। মেয়েটাকে এভাবে নৃশংসভাবে হত্যা করলো কারা? পুলিশকে খবর আগেই দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে তারাও চলে আসে। সবাইকে দূরে সরিয়ে দিল। সম্পানকে সবাই মিলে ধরে রেখেছে। চন্দনা জ্ঞান হারিয়েছে আবারও। তাকে সবাই ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। পুলিশ সব দেখছে। শায়ের পরিচিতই তারা। শায়ের পুলিশ প্রধানকে বলে, আপনি একটু ভালো করে দেখবেন। আমাদের গ্রামে এমন কখনো হয়নি। অপরাধী কে বা কারা, তাদের তাড়াতাড়ি ধরার চেষ্টা করুন। আমরা চেষ্টা করব শায়ের সাহেব, তবে এটা বুঝতে পারছি বেশ কয়েকজন যুবক ছিল, না হলে মেয়েটাকে এভাবে। চোখ বন্ধ করে নিল শায়ের। কিছু পলকভাবে থেকে চোখ মেলে বলল, আমার মনে হয় কালকে যারা যাত্রা দেখতে এসেছিল তাদের কেউই হবে। পুলিশ প্রধান একটু ভেবে বলল, আমার মনে হয় না এরকম সাহস কোনো সাধারণ মানুষের হবে। মনে হচ্ছে কোনো অপরাধী এমন করেছে। আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে? সুশীল রায় তো? ও তো বড় একজন অপরাধী। আপনার মনে আছে 4 বছর আগের সেই ঘটনা? হ্যাঁ আছে, কিন্তু সুশীল তো গা ঢাকা দিয়েছে। ওকে ধরার চেষ্টা করেছি 2 বছর ধরে, কিন্তু পারছি না। এমনও তো হতে পারে যে সুশীল যাত্রা পালায় আসা মানুষের সাথে মিশে এসব করেছে। আফতাব কথা শুনে হুঙ্কার দিয়ে উঠল। আশেপাশে থাকা সবাই কেঁপে উঠল। আফতাব ওইভাবেই বলল, ওই জানোয়ারটাকে তাড়াতাড়ি খুঁজে বের করেন। সবার সামনে ওর গলা কেটে শান্ত হব আমি। আমরা এখনো সঠিক বলতে পারছি না, আগে তদন্ত করি, তারপর বলা যাবে। নারকেল পাতার পাটিতে মুড়িয়ে বিন্দুকে নিয়ে পুলিশ চলে গেল। সম্পান দৌড়ে গিয়ে টেনে ধরেছিল বিন্দুকে,
কিন্তু গ্রামের লোকজন তাকে টেনে নিয়ে এসেছে। সম্পান বারবার বলেছে বিন্দুকে যেন না নিয়ে যায়, কিন্তু কেউ ওর কথা শোনেনি। অন্দরের উঠোনে পরি চাদর জড়িয়ে বসে আছে, কাঁপছে ওর সারা শরীর। বিন্দুর মুখটা এখনো ভেসে উঠছে চোখের সামনে, মুখের প্রতিটা ক্ষত কালচে বর্ণ ধারণ করেছে। পরীর চোখে এখনো তা ভেসে উঠেছে। মালা পরীর কাছে এসে বলে, পরি অহন ঘরে যা। পরি মায়ের দিকে তাকিয়ে শব্দ করে কেঁদে উঠল। মালার হাত দুটো ধরে বলল, আম্মা, আমার বিন্দু, ওরা আমার বিন্দুকে মেরে ফেলেছে। আমি কাল রাতে ওই জঙ্গলে গিয়েছিলাম বিন্দু আর সম্পানের বিয়ে দিতে আম্মা। আমি পারি নাই আম্মা। কার যেন এসেছিল সেখানে, ওরাই মনে হয় আমার বিন্দুকে মেরে ফেলেছে আম্মা। আমি কেন পালিয়ে আসলাম? আর ওই আগুন। আগুনের কথা মনে হতেই পরি থমকে যায়। তখন আগুন লাগলো কিভাবে? এখন তো শীতকাল, শিশিরে ভিজেছিল খড়গুলো। হারিকেন ছিটকে পড়লে তো আগুন নিভে যাওয়ার কথা, তার বদলে আগুন জ্বলে উঠল কিভাবে? তার মানে ওই খড়গুলোতে কেরোসিন দেওয়া ছিল, তাই হারিকেন পড়তেই আগুন জ্বলে উঠেছে। এই জন্যই পরি তখন কেরোসিনের গন্ধ পাচ্ছিল। তার মানে ওরা বিন্দুকে মারার পর পুড়িয়ে ফেলতে চেয়েছিল, কিন্তু আগুন লাগার কারণে গাছের সাথে ঝুলিয়ে দিয়ে গিয়েছে। হ্যাঁ, তাই হবে। পরি এতক্ষণে সব বুঝতে পারল। উঠে দাঁড়িয়ে আবারও পা বাড়ালো বৈঠকের দিকে। মালা এবার শক্ত করে টেনে ধরে পরীকে, বলে, অনেক হয়েছে পরি, আর না, তুই আর বাহির হবি না, আমার কসম। আম্মা, আমাকে আব্বার কাছে যেতে হবে, সব বলতে হবে। বিন্দুকে ওরা পুড়িয়ে ফেলতে চেয়েছিল, কাল রাতের সব কিছু আমি জানি। আমি বলবো সব। ওদের ধরে কঠোর সাজা না দিলে আমি শান্ত হব না। ওদের শাস্তি হবে, পুলিশকে খবর দেওয়া হয়েছে, ওনারা ঠিক খুঁজে বের করবে। আফতাব কথাগুলো বলতে বলতে অন্দরে ঢুকলো। পরি সেদিকে তাকিয়ে বলল, কি বলেছে পুলিশ? জানতে পেরেছে কিছু? কারা করেছে খুন? উত্তেজিত হয়ে গেছে পরি। আফতাব বলে, পুলিশ সন্দেহ করছে সুশীলকে। আগে সুশীলকে ধরুক, তারপর জানা যাবে। পরি কাঁথের কাঁধেই চিৎকার করে উঠল, ঘোর বিরোধিতা করে বলল, না, সুশীল এই কাজ করতে পারে না। আপনি ওদের মানা করুন, এ কাজ অন্য কেউ করেছে। পুলিশের থেকে বেশি বোঝো তুমি? যাও, ঘরে যাও। মেয়ে মানুষ, এত কথা বলো কেন? আপনি বোঝেন না, আপনার কি কোনো দায়িত্ব নেই নাকি? কিসের জমিদার আপনি? পরীকে রাগারাগি করতে দেখে মালা বলে, পরি, বাপের লগে খারাপ কথা কওয়ার সাহস পাইলি কই তুই? আম্মা, উনি বোঝে না কেন? সুশীল খুন করে নাই। মালা রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তুই কেমনে জানলি সুশীল খুন করে নাই? সুশীল বেঁচে থাকলে তো খুন করবে আম্মা। 2 বছর আগে আমি নিজ হাতে সুশীলকে খুন করছি আম্মা, নিজের হাতে। নূরনগরের পার্শ্ববর্তী এলাকার বেশ স্বনামধন্য ব্যক্তি সম্রাট মির্জার একমাত্র পুত্র সলিল। একমাত্র সন্তান হওয়ায় বাবা মায়ের একমাত্র আদরের সে। যখন যা চায় তাই পায়। ছেলের আবদার পূরণ করতে করতে কখন যে ছেলেকে বিপথে পাঠিয়ে দিয়েছেন তারা নিজেরাও বুঝতে পারেননি। বুঝতে পেরেছে শেষ সময়। তখন সম্রাট তার ছেলেকে ঠিক করতেই পারছেন না। বেশ কয়েকবার জেল থেকে টাকা দিয়ে ছাড়িয়ে এনেছেন, তবুও ছেলের অন্যায় কমাতে পারছে না। নিষিদ্ধ জায়গায় গিয়ে নিষিদ্ধ মেয়েদের সাথে মেলামেশা আর নেশা করতে করতে চরিত্রটাই বকে গেছে। ওই খারাপ চোখে লোলুপ দৃষ্টি পড়ে রূপালীর উপর। রূপালী তখন স্কুলের 10ম শ্রেণীর ছাত্রী। ওর সাথে সবসময় একজন রক্ষী থাকত, বিধায় সলিল শুধু লালসার দৃষ্টি দিত। বারবার চেষ্টা করেও রূপালীর ধারে কাছে সে ঘেঁষতে পারে না। এতে দিন দিন আরও ক্ষিপ্ত হয় সলিল। সবসময় হিংস্র বাঘের মতো ওত পেতে থাকত, কিন্তু সে তার শিকারকে ঘায়েল করতে পারত না। তবে একদিন সে সুযোগ এসেই গেল। সেদিন ছিল জমিদার বাড়িতে অনুষ্ঠান, অনেক মানুষের আনাগোনা। সন্ধ্যার পর জলসার আয়োজন করা হয়েছিল প্রাঙ্গণে। এরই মধ্যে রূপালীর কাছে একটা ছোট বাচ্চা এসে চিঠি ধরিয়ে দিল। চিঠিতে লেখা ছিল, তোমার জন্য বাড়ির পেছনে অপেক্ষা করছি, ফিরাজ। তখন ওদের দুজনের ভালোবাসা আরো গভীরে চলে গিয়েছিল। খুব বিশ্বাস করত সিরাজকে, তাই হারিকেনের আবছা আলোয় অতটুকু পরেই রূপালী সেখানে চলে গেল। বাড়িতে অনেক মেহমান,
ওকে কেউ খুঁজবে না। সেই সুযোগে রূপালী চলে গেল, কিন্তু সেখানে সিরাজের পরিবর্তে ছিল সলিল। জমিদার বাড়ির পেছনে খানিকটা জঙ্গল ছিল তখন, তবে এখন তা পরিষ্কার করা হয়েছে। রূপালীর চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে আরেকটু ভেতরে নিয়ে গেল সলিল। চিৎকার করলেও কেউ শুনতে পাবে না, কেননা দেওয়ালের ওপারে শব্দ খুব কমই যায়। তাছাড়া গান বাজনা চলছে, এতে আরও চিৎকার শুনতে পাবে না কেউ। তবুও রূপালী চিৎকার করছে। সলিল সম্পর্কে গ্রামের সবাই অবগত, ওর কর্মকাণ্ড সবাই জানে। রূপালীর ভয় জ্ঞান হারানোর অবস্থা। সলিল রূপালীকে মাটিতে ফেলে হাতটা পা দিয়ে চেপে ধরে। ব্যথায় গঙ্গাতে লাগলো রূপালী। সলিল তার হাতের থাবা রূপালীর শরীরে দেওয়ার আগেই সে স্থির হয়ে গেল। রূপালী খেয়াল করলো তরল জাতীয় কিছু সশীলের থেকে নির্গত হয়ে রূপালীর গলায় পড়ছে। হাত ভেজালো রূপালী সে তরলে। চন্দ্রের একটুখানি আলো গাছের ফাঁকা দিয়ে এসে পড়েছে। রূপালী সেই আলোতে হাতটা এগিয়ে ধরতেই শিউরে ওঠে। ততক্ষণে সশীলের দেহ মাটিতে পড়ে গেছে। রূপালী স্থির দেহের দিকে তাকালো, একটুও নড়ছে না। তার মানে মারা গেছে সশীল। রূপালী মুখ ঘুরিয়ে তাকালো এবং পরীকে দেখে হতভম্ব হয়ে গেল। দা হাতে দাঁড়িয়ে পড়ি, চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে দা থেকে। সলিলের চোখ দুটো এখনো খোলা। পরী দায়ের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো বন্ধ করে দিয়ে বলে, রূপালীর দিকে নজর দিয়েছিস, কিন্তু এই পরীর দিকে তোর মৃত চোখ দুটোও নজর দিতে পারবে না। ওড়নার বাঁধন খুলে পরী নিজের মুখটা বের করে। এই মুহূর্তে ভয় পেল না পরী। নিজের করা প্রথম হত্যা, তবুও ভয় পেল না পরী। দ্রুত রূপালীকে ধরে ওঠায়। রূপালী তখনও কাঁপছে। পরী জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো আপা? পরী, তুই খুন করলি? একটু অবাক হলো পরী, কারণ সে বাজে ভাবে জখম করতে চেয়েছিল, কিন্তু পরীর ধারণার চাইতে কোপটা একটু বেশি জোরে হয়ে গেছে। রূপালী পরীর হাত ধরে ঝাঁকিয়ে বলে, কি করলি পরী? এখন কি হবে? তো কি করব? না হলে ওই শয়তানটা তোমার সর্বনাশ করতো যে। রূপালীর ভয় আরো বাড়ল। সে বলল, সবাই জানলে কি হবে পরী? তোকে পুলিশ ধরবে যে। এটা তুই কি করলি পরী? রূপালী কাঁদতে লাগলো। সশীলের শরীর দেখে ভয় পেতেও লাগলো। এত জোরেই আঘাত করেছে পরী যে মাথার অর্ধেক কেটে গেছে। রাতের বেলা ঠিকমতো দেখা যাচ্ছে না। দিন হলে রূপালী নির্ঘাত জ্ঞান হারাতো। পরী রূপালীর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো, এত বোকা তুমি কি করে হও? ওই কাগজের লেখাটা সিরাজ ভাই লেখেনি। হাতে লেখা বোঝনি তুমি? আর সিরাজ ভাই এমন লোক না যে তোমাকে ওই জঙ্গলের মধ্যে ডাকবে। রূপালী দাঁড়ালো। সত্যি তো, সিরাজ তো কখনোই এখানে আসতে বলতো না। হারিকেনের আলোয় হাতের লেখা ঠিক খেয়াল করেনি রূপালী। তাহলে কি সশীল নিজেই চিঠি পাঠিয়েছিল? রূপালী আবার চমকালো, বলল, পরী, সশীল কিভাবে জানলো আমার আর সিরাজের সম্পর্কের কথা? আমি তো সব লুকিয়ে গেছি। এখন কথা বলার সময় নয়, আগে ঘরে যাই, তারপর সব কথা হবে। মেহমান থাকার কারণে ওরা গাছ পেয়ে ছাদে উঠল। তারপর দুজনেই পরীর ঘরে গেল। আলোতে নিজের শরীরে রক্ত দেখে গা গলিয়ে এলো রূপালীর। পরীর শরীরেও কিছু রক্ত লেগেছে। দুজনে গোসল সেরে জামা কাপড় ধুয়ে দিল। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো, পরের দিন সবকিছুই স্বাভাবিক ছিল। সশীল যে মারা গেছে গ্রামের তা কেউই জানতে পারল না। সশীলের লাশ কেউ দেখেনি। লাশটা তো ওখানেই ফেলে এসেছে ওরা। তাহলে সশীলের পরিবারও তার খোঁজ করেনি, কারণ কদিন আগে সে একটা মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে। সেজন্য পুলিশ তাকে খুঁজছে। সশীলের বাবা ওকে ভারত পাঠানোর ব্যবস্থা করেছিল। বাবার কাছ থেকে বিদায় নিলেও সশীল গ্রামেই পলায়িত ছিল। সশীলের নজর রূপালের দিকে তখনও অটুট, তাই ভারতে যাওয়ার আগে রূপালের উপর শেষ থাবা দিতে চেয়েছিল। কিন্তু ও নিজেই শেষ হয়ে গিয়েছে। সম্রাট ভেবেছে হয়তো তার ছেলে ভারতে চলে গেছে। পরে কিছুতেই বুঝতে পারছে না সশীলের লাশ কোথায়। সেজন্য ওই জঙ্গলে পরি যেতে চাইলে রূপালী আটকে দেয়। বলে, তুই যাবি না পরি? ভালোই হয়েছে কেউ জানে না। পুলিশ জানাজানি হলে তোকে ধরে নিয়ে যাবে। একটু চুপ থাক পরি। তুই একজন গ্রামের মেয়ে, সেভাবেই পড়ে থাক। এত গোয়েন্দাগিরি করবি না। দেখ, আম্মা কিন্তু তার বড় মেয়েকে হারিয়েছে।
এখন আমাদের হারালে আমার কি অবস্থা হবে ভেবে দেখেছিস কখনো? এত সাহসী হওয়া ভালো না পরি। বোনের কথায় মনক্ষুণ্ণ হলো পরীর। মালাকে সে অসম্ভব ভালোবাসে। মালাকে সে আর কষ্ট দিতে চায় না, তাই কিছু ঘেঁটে দেখতে পারল না সে। ওই ঘটনা চাপা পড়ে গেল পরি আর রূপালীর মাঝে। আরও কেউ আছে যে লাশ ছড়িয়েছে। কে সে তাও চাপা পড়ে গেল। পরি এর পর থেকে নিজেকে বদলে ফেলল, একজন গ্রামের মেয়ে তৈরি করলো নিজের মধ্যে। আজ পরি নিজের পুরনো সত্তায় ফিরে এসেছে। সেদিন খুন ইচ্ছে করে করেনি পরি, চেয়েছিল সামান্য আঘাত করতে, কিন্তু সেটা খুন হয়ে গেল। আজ পরি সত্যিই খুন করতে ইচ্ছে করছে। বিন্দুকে যারা মেরেছে তাদের আরও নির্মমভাবে খুন করতে চাইছে পরি। সিরাজের কথা বাদ দিয়ে পরি সুশীলকে খুন করার কাহিনী সবই বলে দিল। আফতাব মাথায় হাত দিয়ে বসে পড়ল, আর মালা মুখে হাত চেপে কাঁদতে লাগলো। এ কেমন মেয়ে জন্ম দিয়েছেন তারা, যে মানুষ মারতেও দ্বিধাবোধ করে না? আর 5 খান হলে তো বিপদ। রূপালী নিজ কক্ষের দরজায় বসে সব শুনছে, সেও কাঁদছে। পরীকে বারণ করা সত্ত্বেও সে বলে দিয়েছে। শুধু কুসুমই ছিল সেখানে উপস্থিত। পরী খুন করেছে শুনে সেও ঘাবড়ে গেছে। এত সুন্দর কোমল মেয়েটা যে মানুষ খুন করতে পারে তা জানা ছিল না কুসুমের। সে ভয় চুপ করে আছে। আফতাব বলে উঠল, এই কথা যেন আর কেউ না জানতে পারে। আর পরি, তোমার এখন ঘর থেকে বের হওয়া বন্ধ। তোমার সব কিছুই ঘরে পাঠিয়ে দেওয়া হবে। মালা, নিজের মেয়েকে তুমি সামলাও, না হলে খারাপ হয়ে যাবে কিন্তু। পরি চেঁচিয়ে উঠল, না, আমি ঘরে থাকবো না। আমার বিন্দুকে কে মেরেছে তা আমাকে জানতেই হবে। জেনে কি করবে তুমি? আবার খুন করবে? তারপর কি হবে জানো? বাইরের জগৎ ঘরে বসে দেখা যায় না। আমার সম্মান নষ্ট করবে না। মালা মেয়েকে কাছে রাখতে চাইলে আটকে রাখো। আফতাব অন্দর থেকে বেরিয়ে গেল। পরি আরও চেঁচিয়ে বলতে লাগলো, সে ঘরবন্দি হবে না। বিন্দুর খুনিকে সে নিজে খুঁজবে। মালা পরির হাত ধরে দোতলার ঘরে নিয়ে যেতে লাগলো। পরি বলল, আম্মা আমার হাত ছাড়েন। আমার বিন্দুকে ওরা মেরে ফেলেছে, আমি ওদের শাস্তি দেব। তার লজ্ঞা পুলিশ আছে, তারা খুঁজবো, তুই ঘরেই থাকবি। পরীকে আর বলতে না দিয়ে ওকে ঘরে আটকে রাখেন মালা। পরি মেঝেতে বসে কাঁদতে লাগলো, সাথে বিন্দুর সাথে কাটানো মুহূর্ত মনে করলো। কতই না আনন্দের ছিল সময়টা, আর আজ সেই বিন্দুটাই নেই। এই ক্ষতটা পরীর সারা জীবন থাকবে। এরই মধ্যে পরীর জন্য অনেকগুলো সম্বন্ধ এসে পড়েছে। কোথায় শোক, কোথায় কি। পরীর বিয়ের আলোচনা চলছে এখন। আফতাব এখন নিজেও চায় এই মেয়ে বিদেয়ী হোক। এই মেয়ে ঘরে থাকলে ওনাকে নির্ঘাত থানা পুলিশ দৌড়াতে হবে, সম্মান নিয়ে টানাটানি হবে। এর চেয়ে বিয়ে দিয়ে দেওয়াই বেশ উত্তম কাজ। এসব ঘটনা দেখে নাইম নিজেও চমকে গেছে। একটু আগে কত কিছু ঘটে গেল। ঘরের বাইরে শোক পালন করে এসে ঘরের ভেতরে বিয়ের আলাপ করছে। সত্যি এই জমিদার বাড়ি আর লোকজন অদ্ভুত। তবে গ্রামের মানুষ এরকমই হয়ে থাকে। নাইমের সবচেয়ে বেশি খারাপ লাগছে পরীকে দেখতে না পারার কারণে। রাতে সে যা ভেবেছিল তার উল্টো হয়েছে। রূপালীর প্রসব বেদনার কারণে নাইম ভিতরে ঢুকতে পারেনি। তখন অনেক মানুষ ছিল, নাইম ধরা পড়ে যেত। তবুও হাল সে ছাড়েনি। সারা রাত জেগেছিল যদি একটু সুযোগ পায় সে। তাও পায়নি নাইম। তাই গাঢ় ঘুমে বিভোর ছিল সকালে। যখন ঘুম ভাঙল সব শুনে দৌড়ে গেল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। পরীকে সে দেখতে পারল না। নিজের ঘরে নাইম মন মরা হয়ে বসে আছে। নিজের প্রতি নিজেই সে বিরক্ত। তখনই আসিফ এসে ঘরে ঢুকলো। নাইমকে উদ্দেশ্য করে বলল, নাইম, তুইও কি পরীকে দেখেছিস আজকে? নাইম নিচের দিকে তাকিয়েছিল। আসিফের কণ্ঠস্বর শুনে চমকে তাকালো, বলল, না। কেন বলতো, তোরা কি দেখেছিস? আসিফ ভীত কণ্ঠে বলল, আমি দেখিনি, তবে শেখর দেখেছে। নাইম চট করে দাঁড়িয়ে গেল, বলল, তুই আর শেখর তো একসাথে যাত্রা দেখতে গিয়েছিলি। হ্যাঁ গিয়েছিলাম, কিন্তু শেষ প্রহরে শেখর শায়েরের সাথে চলে এসেছিল, আমি আসিনি। যাত্রা দেখতে দেখতে ওখানেই ঘুমিয়ে পড়েছিলাম। নাইম কিছু বলল না। আসিফ একটু চুপ থেকে বলে উঠল, পরীর বিয়ে ঠিক হয়ে গেছে নাইম।
জানি, সে তো আরও আগেই ঠিক হয়েছে। না নাইম, এইমাত্র ঠিক হলো। জানতে চাইবি না কার সাথে পরীর বিয়ে? কার সাথে? শেখরের সাথে। সব ঠিকঠাক করে ফেলেছে শেখর। সামনের মাসে বিয়ে ঠিক করা হয়েছে। নাইমের মনে হলো কেউ তাকে হাতুড়ি দিয়ে আঘাত করলো। ক্ষত না হলেও ব্যথা অনুভব করছে নাইম। সব জেনে শেখর এটা কিভাবে করতে পারলো? নাইম ঘর থেকে বের হতে নিলে আসিফ বলে, গিয়ে লাভ নেই, শেখর শহরে চলে গিয়েছে। সে আমাদের সাথে আর সম্পর্ক রাখবে না। নাইম এবার বেশ রেগে গেল। সে বাইরে বের হতে হতে বলল, ওর সাথে শেষ কথা তো আমাকে বলতেই হবে। কোলাহলপূর্ণ শহরের রাস্তায় যানবাহনের আনাগোনা। গাড়ির হর্নে কান তবদা দেয়। ফুটপাত জুড়ে রয়েছে ছোটখাটো দোকান। মানুষের ভিড়ে চলাফেরা করা মুশকিল। গ্রামে শীতকাল চললেও শহরে শীতের ছিটে ফোঁটাও নেই। এই যেন চৈত্র মাস। লোকজনের মাঝে শীত নিজেই ঢুকতে পারছে না। কথাটা বেশ হাস্যকর মনে হলেও এটাই বাস্তব। নাইম রিকশায় বসে আছে। জ্যামে আটকে গেছে সে। আটকেছে গিয়ে একেবারে সূর্যের নিচে। গাছের ছায়াও নেই সেখানে। তপ্ত গরমে ঘেমে একাকার সে। কপাল বেয়ে ঘাম ঝরছে। লাল বর্ণ ধারণ করেছে ফর্সা মুখখানা। পকেট থেকে রুমালটা বের করে ঘাম মুছে নিল সে। জ্যাম ছাড়তেই রিকশা চলতে লাগলো। শেখরের বাসার সামনে নামলো নাইম। ভাড়া মিটিয়ে এগিয়ে গেল সে। 4তলা বিল্ডিংয়ের দোতলায় থাকে শেখর। কলিং বেল চাপতেই শেখরের ছোট বোন এসে দরজা খোলে। নাইমকে দেখে সে খুব খুশি হলো। ভাইয়ের বন্ধু হিসেবে অত্যন্ত ভালো জানে সে নাইমকে। নাইম সৌজন্যমূলক হাসি দিয়ে ভেতরে ঢুকলো। তারপর সোজা শেখরের ঘরে চলে গেল। শেখরকে কিছু বলতে না দিয়েই বলল, কিরে, আমাকে না জানিয়েই চলে এলি? আমাকে বললে আমিও তো আসতাম। শেখর সোজা হয়ে দাঁড়ালো, বলল, কাজ ছিল। কাজ তো থাকবেই, বিয়ে বলে কথা। আমাকে একবার জানালি না? আর তুই নাকি আমাদের সাথে সম্পর্ক রাখবি না। আরে আসিফ আমার মাথা খারাপ করে দিচ্ছিল, তাই ওসব বলেছি। আসিফ তোর মাথা খারাপ করে দিচ্ছিল না, সত্যি কথা বলতেছিল। এমনটা করার কারণ কি শেখর? তুই সব জেনেও এমন সিদ্ধান্ত কিভাবে নিলি? শোন, তুই কিন্তু পরীক্ষা দেখিসনি, আমি দেখেছি। আমি বললে ভুল হবে, আরও অনেকেই দেখেছে। এক দেখাতে মোহ সৃষ্টি হয় শেখর। তুই তোর পরীকে ভালোবাসিস না, আর জানিসই তো আমি পরীকে। নাইমকে থামিয়ে শেখর বলল, তুই তো দেখিসনি, তাহলে তুই কিভাবে ভালোবাসিস বল? আমি দেখে ভালোবাসতে না পারলে তুইও পারিসনি নাইম। হ্যাঁ মানছি, আমি পরীর সৌন্দর্যে মোহিত হয়েছি, তাহলে তো তুইও হয়েছিস। দেখিসনি পরীকে, কিন্তু মুখের কথা শুনেই তো তোর এই অবস্থা। আর আমার দেখে কি অবস্থা ভাবতে পারছিস? ঘৃণায় চোখ ফিরিয়ে নিল নাইম। ছি, এতটা জঘন্য মনের মানুষ শেখর, তা জানল নাইম। শেখরের দৃষ্টিভঙ্গি এতটা কুৎসিত। ওর মতো ছেলে পরীকে পাওয়ার যোগ্যতা রাখে না। তোর দৃষ্টি যে এত নোংরা তা আমার জানা ছিল না শেখর। ওই মেয়েটার দিকে ভালোবেসে তাকানোর বদলে লোলুপ দৃষ্টি দিচ্ছিস। আমি খারাপ নজরে দেখিনি পরীকে। তুই যদি তখন একবার পরীর স্নিগ্ধ মুখশ্রী দেখতি, তাহলে তুইও এক দেখায় আবারও নতুন করে মেয়েটির প্রেমে পড়তি। বিশ্বাস কর, আমি খারাপ চোখে দেখিনি। আমি কেন, কোনো পুরুষই বিকৃত নজরে দেখার কথা ভাবতেও পারবে না। মোহে আটকে গেলে একদিন ঠিকই ভালোবেসে আগলে রাখবো। দীর্ঘশ্বাস ছাড়ে নাইম, বলে, আমি মানতে পারছি না শেখর। বন্ধু হয়ে এইভাবে বেইমানি করে ঠিক করলি না। নিজের পছন্দকে পাওয়াটা বেইমানি নয়। নাইম আর কথা বলল না। চলে যেতে উদ্যত হয়েও ফিরে তাকালো। শেখরকে উদ্দেশ্য করে বলল, যদি কোনোদিন শুনি পরি তোর কাছে ভালো নেই, সেদিন তোকে খুন করতেও আমি পিছু পা হব না। শ্মশানে কাঠ পোড়ার ধোঁয়া উঠছে এখনো। দাউ দাউ করে আগুন জ্বলছে বিন্দুর চিতায়। দূরে মাটিতে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সম্পান। না, আজ তার চোখে এক ফোঁটাও জল নেই, সব শুকিয়ে গেছে। বিন্দুর কথাগুলো মনে পড়ছে খুব। বিন্দু তো বলেছিল সে সম্পানকে ভুলবে না। তাহলে আজ কেন ওকে ভুলে রেখে গেল?
সম্পানকেও তো সাথে নিয়ে যেতে পারতো। হঠাৎই সম্পান শুনল বিন্দু আগুনের ভেতর থেকেই যেন বলছে, তোমার নামের সিঁদুর ছাড়া অন্য নামের সিঁদুর আমার মাথায় পড়ার আগেই যেন আমার মরণ হয়। আমি তোমার বউ হমু মাঝি। সম্পান তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো। বিন্দু বলে দৌড়ে এগিয়ে গেল আগুনের দিকে, কিন্তু তার আগেই কয়েকজন লোকেরা টেনে ধরে সম্পানকে। চেতনা হারিয়ে সম্পান ঝাঁপ দিতেও পারে ওই আগুনে। সম্পান চিৎকার করে বলতে লাগলো, আমি তোরে সিঁদুর পড়াইছি বিন্দু, তাও আমারে রাইখা যাইস না। তোরে ছাড়া আমি ভালো থাকবো না বিন্দু। মহেশ সম্পানের পাগলামো দেখতেছে আর চোখের পানি ফেলছে। এখন মহেশের মনে হচ্ছে সম্পানের সাথেই বিন্দু ভালো থাকতো। ছেলেটা সত্যি বড্ড বেশি ভালোবাসে তার মেয়েকে, কিন্তু এখন এসব বলে লাভ কি? বিন্দুটাই তো নেই। মহেশের এখন মনে হচ্ছে এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী চন্দনা। চন্দনা যদি রাজি হতো সম্পানের সাথে বিন্দুকে বিয়ে দিতে, তাহলে এসব হতো না। আদরের মেয়ে বিন্দুর এমন পরিণতি হতো না। বিন্দুর শেষকৃত্য সম্পন্ন হতেই সবাই চলে গেল। সম্পান হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে কিছুটা ছাই হাতে নিল। পানি দিয়ে আগুনের আভা কমানো হলেও এখনো ছাই বেশ গরম। তবে প্রেমিক পুরুষ সম্পানের হাতটা সয়ে নিল। ছাই নিয়ে সে ছুটল। গন্তব্য কোথায় তা সে নিজেও জানে না। জমিদার বাড়িতে আজ যেন ছোটখাটো অনুষ্ঠান। অন্দরের উঠোনের খেজুর পাতার পাটে বিছিয়ে বসে আছে 3 জন মধ্যবয়স্ক নারী। তারা তাদের ব্যাগ থেকে নানা ধরনের শাড়ি বের করছে। আবেরজান আর শেফালি একটা একটা করে পরীর গায়ে ধরে দেখছে কোনটাতে পরীকে বেশি মানাচ্ছে। সবগুলো রঙেই পরীকে সুন্দর লাগছে। পরী নির্জীব হয়ে বসে আছে, রঙহীন হয়ে আছে মুখখানা। বিন্দু চলে গেছে, আজ 7 দিন পার হয়ে গেছে, অথচ কোনো খবর পায়নি পরী। কে মারলো বিন্দুকে তাও জানেনি পরী। পরী রোজ কুসুমকে দিয়ে খবর নেয়। সেদিনের পর থেকেই পরী ঘরবন্দি। আজকেই তাকে বাইরে আনা হয়েছে। আজকেই পরী জানতে পারলো যে শেখরের সাথে তার সামনের মাসে বিয়ে। অন্য কোনো সময় হলে হয়তো পরী কিছু বলতো, কিন্তু আজ তার কিছুই ভালো লাগছে না। প্রাণহীন মনে হচ্ছে নিজেকে। পরীকে নিশ্চুপ বসে থাকতে দেখে আবেরজান বলল, এই এমনি চুপ থাকলে হইব? চোখ ঘুরাইয়া দেখ কোনটা পছন্দ হয়। বিরক্ত হলো পরী, বলল, তুমিই দেখো দাদি। কাপড় পইরা তো আমি জামাইয়ের কাছে খাড়াবো না তুই? দেখ। পরী এবার বেশ চটে গেল। মোড়া থেকে দাঁড়িয়ে বলল, তুমিই দেখো বড়ি, একটা কাপড় পরে দাঁড়াও, আমি তোমাকে আকাশে ছুঁড়ে মারি। নিজের জামাইকে তখন দেখাইও। তোর আর কইতে হইব না, তোর মতো বয়সে কত দেখাইছি সে তো দেখতেই পাচ্ছি। তবে আমাকে এর মধ্যে টানবে না বুড়ি। পরী নিজের ঘরে চলে গেল। কিছুক্ষণ পর রূপালী কুসুমকে দিয়ে কয়েকটা শাড়ি পাঠালো পরীর ঘরে। পরী তখন পড়ার টেবিলে বসে সোনালির খাতাটা নেড়ে দেখছিল। কুসুম আস্তে করে পরীর পাশে দাঁড়িয়ে বলে, আমার অনেক কষ্ট হইতাছে বিন্দুর লইগ্গা আপা। আপনিও কষ্ট পাইতাছেন জানি, কিন্তু এখন আপনার বিয়া না দিলেও পারত। আপনার মনটা তো ভালা নাই। আপনি চইলা গেলে আমি আর জুম্মান থাকমু কেমনে আপা? পরী কুসুমের দিকে তাকিয়ে আছে, চোখ জোড়া জলে ভরা। তবুও পরী ঠোঁটে হাসির রেশ ধরে বলে, আমার রূপা আপা আর তার ছেলেকে দেখে রাখিস কুসুম। ওদের দায়িত্ব আমি তোকে দিয়ে গেলাম। যে কোনো বিপদে তুই ওদের পাশে থাকবি। কথা দিলাম আপনি রে, আমি হ্যাগো পাশে থাকবো। পরী হাসল। কুসুম ওকে অনেক বিশ্বাস করে। পরী জানে কুসুম তার কথার খেলাপ করবে না, এতে ওর প্রাণ সংকটে হলেও না। আজ রাতে ফিরতে অনেক দেরি হয়ে গেল শায়েরের। সামনের মাসে পরীর বিয়ে। জমিদার বাড়ির মেয়ের বিয়ে বলে কথা, এখন থেকেই টুকটাক কাজ সারতে হচ্ছে। সেজন্য শায়ের শহরে গিয়েছিল। আসতে আসতে তাই অনেক রাত হয়ে গেছে। বৈঠকে গিয়ে আগে কলপার থেকে হাত মুখ ধুয়ে নিল, তারপর নিজের ঘরে গেল। হারিকেনের আঁচ কমানো ছিল, সেটা বাড়িয়ে দিয়ে পিছনে ফিরতেই 2 কদম পিছিয়ে গেল শায়ের। সামনের জলচৌকিতে কেউ বসে আছে। সেটা যে পরী তা শায়েরের বুঝতে বেগ পেতে হলো না। নিকাবের আড়াল থেকেই পরী বলল, ভয় পেলেন নাকি? এত রাতে আপনি আমার ঘরে কেন এসেছেন? পরী শান্ত গলায় জবাব দিল,
বিন্দুকে কারা মেরেছে আমি এখনো জানতে পারিনি, তবে পুলিশ তদন্ত। বাকিটুকু স্যার বলতে পারল না। পরি মৃদু চিৎকার করে বলে, কথা ঘোরাবেন না, আমি জানি আপনি সব জানেন।